এখনকার দিনে আমাদের চারপাশে প্রত্যেক হ্যাঁ, 5 জন মহিলার মধ্যে অন্তত 3 জন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস এর শিকার। তো হ্যাঁ। এই রোগটা কি যদি একটু ব্যাখ্যা করেন? আচ্ছা, আপনি রেকর্ড করছেন দোয়েল আপনি? হুম 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 হুম। আচ্ছা, প্রথমত প্রথমে ভুল ধারণা আগে ভাঙি। আল্ট্রাসোনোগ্রাফি করে যদি দেখা যায় পলিসিস্টিক ওভারি, হুম তার হুম। মানেই কিন্তু পলিসিস্টিক ওভারি ডিজিজ নয়। আচ্ছা এই 5 জনের যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মানে 5 জনের মধ্যে একজনের যেটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা যাচ্ছে পলিসিস্টিক ওভারি, হুম হুম। এটা নর্মাল ফাইন। আচ্ছা এটা পলিসিস্টিক ওভারি ডিজিজ নয়। আমরা আচ্ছা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারি ডিজিজ অথবা পলিসিস্টিক ওভারি সিনড্রোম। হুম একই হুম। জিনিস, একই জিনিস। আচ্ছা সেটা হতে গেলে শুধু আল্ট্রাসোনোগ্রাফিতে পলিসিস্টিক অ্যাপিয়ারেন্স অফ ওভারিজ থাকবে তা নয়, আরো আচ্ছা দুটো ক্রাইটেরিয়া আছে, সেটা মিললে তবেই সেটা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। শুধু সোনোগ্রাফিতে পলিসিস্টিক ওভারি পাওয়া গেলে কোনো চিকিৎসা দরকার নেই, আচ্ছা এবং এটা নর্মাল ফাইন। আচ্ছা। এবং এটা আমাদের দেশে পলিসিস্টিক ওভারি বলে সোনোগ্রাফিতে মেনশন করে। হুম হুম। বিদেশে এটাকে পলিসিস্টিক ওভারি বলে না, কারণ এটা পলিসিস্টিক ওভারি ডিজিজের সঙ্গে গুলিয়ে যাবে। আচ্ছা বিদেশে এটাকে বলে মাল্টিসিস্টিক ওভারি। আচ্ছা। মাল্টি আর পলি মানেটা একই, মাল্টি মানে একাধিক, পলি মানেও একাধিক। একাধিক, হ্যাঁ হ্যাঁ। কিন্তু যাতে পেশেন্ট পলিসিস্টিক ওভারি সোনোগ্রাফিতে দেখে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের সঙ্গে গুলিয়ে না ফেলে, হুম হুম। সেই জন্য বিদেশে এটাকে মাল্টিসিস্টিক ওভারি বলে ওরা সোনোগ্রাফি রিপোর্টে মেনশন, মানে ইট ইজ আচ্ছা নট পলিসিস্টিক ওভারি ডিজিজ। আচ্ছা। এবারে এই সোনোগ্রাফিতে আপনি যেটা বললেন 5 জনের মধ্যে একজনে দেখা যাচ্ছে, হুম তাদের হুম। কি দেখা যাচ্ছে? তাদের দেখা যাচ্ছে যে ওভারিতে বেশ কিছু সিস্ট আছে। ছোট ছোট সিস্টের উপস্থিতি। বেশ, এবার এটা তো ডিপেন্ড করবে সে মাসিকের মানে মেনস্ট্রুয়াল সাইকেলের কোন ডেতে করেছে সোনোগ্রাফিটা, সোনোগ্রাফি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সোনোগ্রাফি করার নিয়ম হচ্ছে মাসিকের মানে প্রথম 10 দিনের মধ্যে করা। আচ্ছা, মানে ইনফ্যাক্ট তাহলে বোধহয় বোঝা যায় ওটা ফলিকল না সিস্ট এরকম। হ্যাঁ, নইলে কি হচ্ছে, ফলিকল ডেভেলপ করছে, হুম মানে হুম। এগ, মানে মানে এতে ওভারিতে যে এগ এগস ফর্মেশন তৈরি হচ্ছে, হয়, হ্যাঁ। সেই এগ গুলোকে আমি পলিসিস্টিক ওভারি বলে ভুল করবো কেন? একদমই তাই। সেগুলো হ্যাঁ। তো নর্মাল হেলদি জিনিস। হুম হুম। তাই অ্যাকচুয়ালি কিন্তু প্রথম 10 দিনও ভুল বললাম। অ্যাকচুয়ালি সোনোগ্রাফি করতে হয় জাস্ট পিরিয়ডটা শেষ হলে, মানে মোটামুটি 5 থেকে 7 দিনের মধ্যে। আচ্ছা, ডে 5 to day 7 এর মধ্যে। হ্যাঁ, তারপরে করলে তো সেই ফলিকল গুলো ডেভেলপ করছে, হুম সেগুলো হুম আমি পলিসিস্টিক ওভারি ভাববো কেন? এটা তো হেলদি ওভারি। হুম এবার পলিসিস্টিক ওভারি ডিজিজ ডায়াগনোস করতে গেলে 3টে ক্রাইটেরিয়া আছে। হুম। একটা অবশ্যই ওভারিটা সাইজে বড় হয়ে গেছে, এটা একটা আচ্ছা বড় ফাইন্ডিং। আচ্ছা। ওভারিটা বড় হয়ে গেছে হুম। এবং তাতে প্রচুর সিস্ট দেখা যাচ্ছে। আচ্ছা। ওভারি না বড় হয়ে নর্মাল হলে তাতে যদি একাধিক সিস্ট দেখা যায়, তার হুম মানে সেখানে তার ভালো হেলদি, তার এগস তৈরি হচ্ছে। হুম তাহলে ওভারি শুড বি মোর দ্যান 10 সিসি। ওভারি 10 সিসি নর্মাল, 10 সিসির বড় হতে হবে। হুম আর তাইতে একাধিক ওভারিয়ান সিস্ট, তাতেও একটা ক্রাইটেরিয়া আছে। এই সিস্ট গুলো লেস দ্যান 10 মিলিমিটার হতে হবে এবং সংখ্যায় মোর দ্যান 10 হতে হবে। আমরা বলি রুল আচ্ছা। অফ 10, মানে সিস্ট গুলো 10-এর কম হুম এবং সিস্ট গুলোর সাইজ 10 মিলিমিটারের কম, সংখ্যায় তারা 10টার বেশি, হুম। ওভারির সাইজ 10 সিসির সিসির বেশি, বেশি। রুল অফ 10। এটা হুম। না মিললে কিন্তু ওটা পলিসিস্টিক ওভারি নয়, ওটা মাল্টিসিস্টিক ওভারি, যেটা একটা হেলদি মহিলা তার হুম। এগস তৈরি হচ্ছে। আচ্ছা এছাড়া আরো দুটো ক্রাইটেরিয়া মিলতে হবে। এক হচ্ছে তার পিরিয়ডস ডিলে করে হয়, আচ্ছা। তবেই আমি পিসিওডি বলতে পারবো। আমার পিরিয়ড ডিলে করে হয়, কারণ ডিলের কারণটা হচ্ছে আমরা ডাক্তারি ভাষায় বলি অ্যানওভুলেশন, মানে হুম। ডিমটা ঠিক সময়, ওভুলেশন মানে ফুটে বেরোচ্ছে না, আচ্ছা। ডিম ফুটে বেরোচ্ছে না বলেই তার পিরিয়ড দেরি করে হচ্ছে। হুম হুম তাহলে আমি এটা সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে ডিম ফুটে বেরোচ্ছে না, তাই হুম। পিরিয়ড দেরি করে 2 মাস 3 মাস 4 মাস দেরি করে হচ্ছে। দেরি করে হচ্ছে। হ্যাঁ, আর 3 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে তার বডিতে যেটা মেল হরমোন টেস্টোস্টেরন হুম। সেটা বেড়ে যাচ্ছে। মেল হরমোন। হ্যাঁ,
এখন মেল হরমোন কথাটা কিন্তু ভুল। আচ্ছা। হরমোনে তো মেল ফিমেল হয় না, আচ্ছা। হরমোন তো একটা কেমিক্যাল। তাই হুম হুম। পুরুষের শরীরে যেটা বেশি থাকে সেটাকে মেল হরমোন আমার মনে হয় বলা ঠিক নয়। আচ্ছা। বলা ঠিক যে পুরুষের শরীরে যে হরমোন বেশি থাকে সেটা যদি মেয়েদের শরীরে বেশি থাকে তাহলে আমরা বলতে পারি মেল হরমোন বেশি আছে। কিন্তু হরমোনে তো মেল ফিমেল হয় না। এটা একদমই। হুম আমি যেটা একটা গাড়িকে বলতে পারি যে অ্যাম্বাসাডারটা মেল আর ফিয়েটটা ফিমেল হয় না। হুম। তাহলে এগুলো তো ইনার্ট জিনিস। সেই জন্য মানে মেয়েদের শরীরেও কিন্তু মেল টেস্টোস্টেরন দরকার, কারণ আচ্ছা। নইলে ওর মাথার চুল গজাবে না। আচ্ছা। মাথার চুলটা মেনটেন করে হচ্ছে টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন। হুম। হ্যাঁ, আচ্ছা। তারপরে দেখবেন অনেক টিনেজ মেয়েদের খুব অয়েলি স্কিন, মেনলি ফেস। হ্যাঁ। তারপরে সেখানে পিম্পল হয়। হুম হুম। এটাও কিন্তু মেল হরমোন বেড়ে যায় টিনেজে। তো সেটা আচ্ছা। কি অস্বাভাবিক? না, মোটেই না। এটা আচ্ছা। তার হেয়ার গ্রোথে সাহায্য করে। আচ্ছা। কিন্তু আচ্ছা। হ্যাঁ, একটু বেড়ে গেলে তার পিম্পলস বা গালে অয়েলি স্কিন হলে টিনেজারকে আমরা কি বলি যে তোমার মেল হরমোন বেড়ে গেছে, অ্যাবনর্মাল হয়ে গেছে, তা নয়। ইট ইজ আ ফেজ অফ লাইফ। হুম হুম। তাহলে এই যে টেস্টোস্টেরন হরমোনটা, যেটা আমরা ভুল করে মেল হরমোন বলি, এটা হুম। মেয়েদের শরীরেও থাকে, কিন্তু এটা ছেলেদের শরীরে যে লেভেলে থাকে, ছেলেদের নানা রকম হরমোনাল ক্রিয়াকলাপ করে। নিয়ন্ত্রণ করে। বিশেষ করে হ্যাঁ, নিয়ন্ত্রণ করে। মেনলি তার মেল অ্যাক্টিভিটিস, মেল হুম ফিজিওলজি, শরীর যেভাবে চলে, হুম তারপরে স্পার্ম প্রোডাকশন, হ্যাঁ, হুম স্পার্ম বীর্য প্রোডাকশন, এইসবগুলো টেস্টোস্টেরন করে। কিন্তু হুম। তার আবার মেয়েদের শরীরেও কিন্তু তার একটা ইম্পর্টেন্ট ভূমিকা আছে। এখন সেটা ছেলেদের লেভেলটা বেশি থাকে। যদি একটা মেয়ের শরীরে আহ, তার মেয়েদের যে লেভেলটা থাকে তার চেয়ে টেস্টোস্টেরন লেভেলটা বেড়ে যায়, হুম। তাহলে কিন্তু সেটা পলিসিস্টিক ওভারি। তিন নম্বর ক্রাইটেরিয়া। এখন আমাদের আচ্ছা। টেক্সট বুকেই লেখা আছে 3টে ক্রাইটেরিয়ার মধ্যে 2টো ক্রাইটেরিয়া থাকতে হবে। আচ্ছা। তার মানে একটা হচ্ছে ওই সিস্ট হবে যে, সেখানে রুল অফ 10 যেটা আমি আগে বললাম, হুম সেটা হতে হবে সোনোগ্রাফিতে। হুম। 2 নম্বর হচ্ছে ডিম্বাণু ওভুলেশন হচ্ছে না, সেই জন্য তার পিরিয়ড পেছাতে হবে। 3 নম্বর, তার শরীরে মেল এই টেস্টোস্টেরন হরমোনস বেড়ে যাচ্ছে। বেড়ে গেলে কি হবে, তার শরীরে প্রচন্ড পিম্পলস, অ্যাকনে, তারপরে ফেসে হেয়ার গ্রোথ, আপার লিপের ওপরে বা চিনের তলায়, হুম হুম। বা হেয়ার লস হতে পারে। মেল প্যাটার্ন হেয়ার লস হচ্ছে সামনের কপালের দিকে দুটো সাইড। আচ্ছা। মানে ফিমেল প্যাটার্ন হেয়ার লস কিন্তু আলাদা, সেটা আচ্ছা। ওভারঅল হেয়ার। দেখবেন আচ্ছা। ফিমেল প্যাটার্ন হচ্ছে ওভারঅল হেয়ার লস, কিন্তু আচ্ছা। মেল প্যাটার্ন আচ্ছা। হচ্ছে সামনের দিকে কপালটা চড়া হয়ে যায়। তো এইরকম আচ্ছা। হেয়ার লস, অর্থাৎ এই সব এফেক্ট হতে থাকলে হুম। তখন বোঝা যাবে বা যে তার এই মেল হরমোন বা টেস্টোস্টেরন তার আ- অধিক হয়ে গেছে। এই আচ্ছা। 3টে ক্রাইটেরিয়ার মধ্যে 2টো থাকতে হবে, আচ্ছা। তবে সেটা পিসিওডি। মানে এটা নয় যে 5 জনে 1 জনে দেখা যাচ্ছে ওভারিতে সিস্ট রয়েছে, এই তোমার পিসিওডি। না না, তার মাল্টিসিস্টিক ওভারি, নর্মাল। আচ্ছা। পিসিওডি আচ্ছা। অনেক কম সংখ্যায়। হ্যাঁ, আচ্ছা। তবু সেটা এখন কিন্তু মানে তার রোগীদের সংখ্যা বেশি, বাড়ছে। অনেক বাড়ছে, কিন্তু অতটা না। আচ্ছা, এবার কথা হচ্ছে কিন্তু এই এই সংখ্যাটা বাড়ার পেছনে কারণটা কি? মানে ইদানিং মানে আরেকটা কথা বলে রাখি, মজার জিনিস। হ্যাঁ। সেটা হচ্ছে, ধরুন আমি বললাম ওই 3টে যে মানে ক্রাইটেরিয়া থাকতে হবে, হুম হুম তার মধ্যে যে কোনো 2টো থাকবে। তাহলে ভাবুন, কারুর যদি এই 2টো থাকে, যে তার পিরিয়ড পিছিয়ে হয়, ওভুলেশন হয় না, হুম এবং হুম টেস্টোস্টেরন হাই বলে তার হয়তো আপার লিপে বা চিনের তলায় হেয়ার গ্রোথ আছে, পিম্পলস আছে, হুম। তাহলে তার হয়তো সোনোগ্রাফিতে পলিসিস্টিক অ্যাপিয়ারেন্স নেই, তাহলেও তো সে পিসিওডি। অবশ্যই অবশ্যই। এর ব্যাপারটা ভাবুন। মানে হুম এটা পুরো ধারণাটাই ভুল পাবলিকের। আমার কথা হচ্ছে যে যার সোনোগ্রাফিতে পলিসিস্টিক ওভারি পাওয়া যাচ্ছে না, অথচ হুম বাকি 2টো ক্রাইটেরিয়া আছে, হুম তো হুম। তারও তো পলিসিস্টিক, অথচ তার সোনোগ্রাফিতে তো পলিসিস্টিক ওভারি নেই, কিন্তু একদমই সেও তাই। পলিসিস্টিক ওভারি। এনি 2 অফ দ্য 3 ক্রাইটেরিয়া। এবার আচ্ছা, বলুন। ইদানিং কেন বাড়ছে এই রোগটার মানে রোগীদের সংখ্যা? দেখুন, পলিসিস্টিক ওভারি কেন এক্স্যাক্টলি হয় এটা আমরা এখন অব্দি জানি না, বা সায়েন্স এখন আবিষ্কার করতে পারেনি। আচ্ছা। কিন্তু অবজার্ভ করে দেখা গেছে যে এটা মেনলি লাইফস্টাইল ডিজিজ। কিছুটা জেনেটিক কারণও আছে, মানে আচ্ছা। মার কাছ থেকে মায়ের মেয়ের কাছ কাছে থেকে, এলো। হ্যাঁ। হ্যাঁ, তো কিছুটা, কিন্তু সেটা কতটা এটা কিন্তু আমরা পার্সেন্টেজ এখনো হিসাব করতে পারিনি, কিন্তু আচ্ছা। এটুকু জেনেছি যে এর প্রধান কারণ হচ্ছে লাইফস্টাইল ডিজিজ মানে হচ্ছে যে এক্সেসিভ ক্যালোরি ইনটেক, এবং তার আচ্ছা। ফলে ওবেসিটি হয়ে যাচ্ছে। এক্সেসিভ ক্যালোরি ইনটেক মানে হচ্ছে আমি যা
খাচ্ছি হুম, সেই হুম। পরিমাণ ক্যালোরি বার্ন হচ্ছে না। কেউ আচ্ছা। যদি বিরিয়ানি খেয়ে রোজ ম্যারাথন দৌড়য়, হুম, তাকে তো বলা যাবে না এক্সেসিভ ক্যালোরি ইনটেক। হুম, হুম। আনুপাতিক ব্যাপারটা, যা খাচ্ছি ততটা ক্যালোরি বার্ন হচ্ছে না। তার মানে কি হচ্ছে, যে প্রচুর হাই ক্যালোরি ফুড, আমি খুব প্রচুর মিষ্টি খাচ্ছি, ভাজাভুজি খাচ্ছি, জাঙ্ক ফুড খাচ্ছি। হুম, এবার কিন্তু এদিকে আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, টিনেজারদের মধ্যে খেলাধুলো, এগুলো কমে গেছে। তা হুম, হুম। এইটা বলা ভুল যে জাঙ্ক ফুড খেয়ে ওবেসিটি হচ্ছে না। আমি যদি রোজ একটা করে বিরিয়ানি খাই আর রোজ ম্যারাথন দৌড়ই, তাহলে কি আমার ওজন বাড়বে? আনুপাতিক যা খাচ্ছি, যে হুম। ক্যালোরি ঢুকছে সেই ক্যালোরি বার্ন হচ্ছে না, তবেই ওবেসিটি। আচ্ছা। এবার যে একেবারে সারাদিন শুয়ে বসে আছে, সে ভাত খেলেও মোটা হবে, আর যে রোজ দৌড়চ্ছে তার রোল খেলেও মোটা হবে না। তাহলে এই আচ্ছা। ব্যালেন্সটা আমাদের রাখতে হবে। আমরা তাই বলি, অ্যাভয়েড জাঙ্ক ফুড, ফ্রাইড ফুড, অ্যাভয়েড অত্যধিক সুইট ইনটেক। সবই খাবে সারা জীবন, কি রোল বিরিয়ানি আর রসগোল্লা খাবে না? সবই খাবে, ইন হুম। মডারেশন। আবার উল্টো আচ্ছা। দিকে ক্যালোরিটা বার্ন করতে হবে, সেই জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা খুব দরকার টিনেজারদের ক্ষেত্রে। তাকে যদি আমি বলি জিমে যাও, সে হয়তো জিমে যাবে, কিন্তু কিছু টিনেজার জিমে গেলে বোর হয়ে যায়। আমি হুম, বলি হুম। খেলাধুলায় পার্টিসিপেট করো। আজকাল ছেলেদের মেয়েদের বিভিন্ন রকম খেলা হয়ে গেছে, বিভিন্ন হুম, রকম। সুতরাং যে কোনো একটা খেলায় পার্টিসিপেট করো টিনেজারদের বেলা। আর হুম, একটু যারা অফিস গোয়ার আছে, মিডল এজেড বা আর্লি টোয়েন্টিজ, তাদের বলা হয় যে তোমরা জিমে যাও, তোমরা হাঁটো। কিন্তু শুধু হাঁটলে হবে না, অনেকে গল্প করতে করতে গ্রুপের মধ্যে হাঁটে হুম, এবং হাঁটা শেষ করে কচুরি খায়। হুম, এটা হলো হুম, না, কারণ হচ্ছে ওই ইনটেক আউটপুট অফ ক্যালোরিজ, এইটা মাথায় রাখতে হবে। তুমি বিরিয়ানি খাও, আমার কোনো আপত্তি নেই, যদি তুমি রোজ দৌড়ো। হুম। এবার হচ্ছে যে আহ, এই হাঁটাটা কিন্তু অন্তত সপ্তাহে 4 দিন বা 5 দিন এবং আচ্ছা। 30 ব্রিস্ক থেকে ওয়াকিং 40 মানে মিনিট হ্যাঁ, ব্রিস্ক ওয়াকিং। মোটামুটি ধরুন 4 কিলোমিটার ইন 40 মিনিটস। আমি খুব স্পিডে বলছি না, 4 কিলোমিটার বা 5 কিলোমিটার হলে তো খুবই ভালো হয়, ইন 40 মিনিটস। আর মডারেশন, একটা মডারেট হ্যাঁ, স্পিডে। স্পিডে হাঁটুক, হ্যাঁ, হালকা জগিং করতে চায় করুক, হুম, হাঁটুক। আর কিন্তু সে সময় খুব ঘাম হবে, হাঁপ ধরে যাবে। যে যার নিজের স্পিড নিজের ডিটারমাইন করুক, যে আমি এই স্পিডে পারছি, এর বেশি স্পিডে পারছি না, ঠিক হুম, আছে। হুম। কিন্তু সেটা 30 থেকে 40 মিনিট হলেই ঠিক আছে। এবং দিনে বা সপ্তাহে 4 থেকে 5 ঘন্টা বা 5 5 দিন। দিন, হ্যাঁ। হ্যাঁ, সকালেও হতে পারে, বিকেলেও হতে বিকেলেও পারে। হতে পারে। হ্যাঁ, এবং এটা কিন্তু অনেকেই বলে যে আমি তো আম, অফিস থেকে ডালহৌসির ভিড়ের মধ্যে দিয়ে হেঁটে ধর্মতলা এসেছি। ওতে হবে না। হুম, একটা কন্টিনিউয়াস উইদাউট ব্রেক হাঁটা, সেটা পার্কে হতে পারে, রবীন্দ্র সরোবর লেকে হতে পারে, কিন্তু একটা আনইন্টারাপ্টেড হাঁটা। এটা আমি হুম, প্রচুর হুম, শুনছি, যে আমি তো প্রচুর হাঁটি, মেট্রো থেকে নেমে ডালহৌসি যাই। ওই হাঁটায় হবে না, ওই তো ভিড়ে ধাক্কা খেতে খেতে হাঁটা, হুম, হুম। ওতে হবে না। তাহলে হাঁটাটা শুড বি প্রপার হাঁটা। এইটাই হচ্ছে ক্যালোরি ইনটেক ভার্সেস ক্যালোরি আউটপুট। আচ্ছা। তো আমরা কোন কোন উপসর্গ দেখে একটু সতর্ক হব যে পিসিওডি মানে হয়েছে বা হওয়ার আগের স্টেজে আছি? পিসিওডিটা কিন্তু মানে শুরু হচ্ছে কিন্তু টিনেজ থেকে। টিনেজ পরে থেকে, হ্যাঁ, আচ্ছা। পরে আমি পরবর্তী বয়সে গিয়ে যে কমপ্লিকেশন গুলো হবে সেগুলো আমি পরবর্তী বলবো, হুম। কিন্তু শুরু হচ্ছে টিনেজ থেকে। তাহলে আচ্ছা। আমি যদি একটা টিনেজার, টিন হুম। মানে হচ্ছে 13, 13। 13 থেকে টিন হুম। শুরু হয়। 3, হ্যাঁ। আচ্ছা, এবার 13 থেকে যদি দেখি যে তার প্রচন্ড ওজনটা অ্যাবাভ নর্মাল, সবারই একটা স্ট্যান্ডার্ড ওয়েট আছে। হুম, হুম, আচ্ছা, এবার আহ, তার যদি ওয়েটটা তার বয়সের তুলনায়, তার হাইটের তুলনায়, তার শরীর স্ট্রাকচারের তুলনায়, কোনো হুম। মেয়ে একটু হেভি স্ট্রাকচার থাকে, কোনো মেয়ে একটু আহ, পাতলা স্লিম, স্ট্রাকচার থাকে, স্লিম। স্লিম থাকে। হুম, স্লিম বলতে আমি মানে ওভারঅল স্লিম বলছি না, ওর মানে বোন স্ট্রাকচারটা, স্কেলিটাল স্ট্রাকচারটা। হুম, অনেক মেয়ে থাকে না একটু থিন, তার সমস্ত হুম, স্ট্রাকচারটাই থিন। হুম, আর হুম, অনেক মেয়ে থাকে বেশ মানে স্ট্রাকচারটাই হেভি। হুম, হুম, তো তার ওই স্ট্রাকচার অনুপাতে, তার হাইট অনুপাতে, তার বয়স অনুপাতে একটা আইডিয়াল ওয়েট ঠিক হবে। হুম, হুম, এইটাকে একটু, এই ওয়েটের কাছাকাছি থাকাটা দরকার। সেখানেও ওই কত ক্যালোরি আমি ঢোকাচ্ছি শরীরে, কত ক্যালোরি আমি বার করছি, এই ব্যালেন্সটা রেখে এই সতর্কতাটা ওজন বাড়া দিয়ে হতে হবে, হুম, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যদি তার পিরিয়ড ডিলে হতে শুরু করে, হুম, তাহলে যদি সেটা একাধবার হতেই পারে, বিভিন্ন কারণে পিরিয়ড ডিলে হয়, মেন্টাল টেনশন বা
ক্লাইমেটিক কন্ডিশনে প্রচুর গরম পড়লো। আচ্ছা, সাইকিয়াট্রিক মেডিসিন থেকে পিরিয়ড ডিলে হতে পারে? সাইকিয়াট্রিক থেকে ডিলে আমি কিন্তু পাইনি। মানে দীর্ঘদিন ধরে কেউ সাইকিয়াট্রিক মেডিসিন খেয়ে যাচ্ছে, সেখান থেকে পিরিয়ড ডিলে হওয়া, এটা কি হতে পারে কখনো? না, আমি কিন্তু পাইনি। আমাকে একটু আচ্ছা। থিওরিটিক্যালি হতে পারে কিনা আমাকে একটুখানি আমার টেক্সট বুক দেখতে হবে, কিন্তু প্র্যাকটিক্যালি আমি কিন্তু এখন অব্দি সাইকিয়াট্রিক ওষুধের জন্য ডিলে পাই, কিন্তু আচ্ছা। মেন্টাল টেনশন ডিপ্রেশনে ডিলে হয়েছে এটা পেয়েছি। আচ্ছা। মেন্টাল, ওটা আমি আপনাকে একটা আমাদের টেক্সট বই দেখে একটু ঘেটে বলতে হবে থিওরিটিক্যালি। প্র্যাকটিক্যালি আমি দেখি। হুম আরেকটা হচ্ছে হুম যে মেন্টাল টেনশন বা প্রচন্ড ক্লাইমেটিক কন্ডিশনে পিরিয়ড ডিলে হতে পারে, কিন্তু যদি একটা টিনেজারের বারবার পিরিয়ড ডিলে হয় হুম হুম তার তাহলে তার কিন্তু সতর্ক হতে হবে। তা ওজন বেড়ে গেলে, স্ট্যান্ডার্ড ওজন যেটা তার চেয়ে বেড়ে গেলে সতর্ক হতে হবে। আচ্ছা, এর সঙ্গে বোধহয় পেট ব্যথার মতো সিমটমসও থাকে পিরিয়ডস এর সময়। না, পলিসিস্টিক এ- ওভারির সাথে পেট ব্যথার কোনো সম্পর্ক নেই। আচ্ছা। পেট ব্যথা হলে বোঝা যাবে তার পলিসিস্টিক ওভারি খুব সম্ভবত নয়, কিংবা পলিসিস্টিক ওভারির সঙ্গে অন্য কোনো কারণে পেট ব্যথা হচ্ছে। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ। আর আচ্ছা। আরেকটা জিনিস একটু বলে রাখি, আজকাল যেটা খুব বেশি দেখছি যে পিরিয়ডটা ঠিক সময় শুরু হচ্ছে না, হুম। এটাও একটা আর্লি সাইন অফ পলিসিস্টিক ওভারি। আমাদের আচ্ছা। পিরিয়ড শুরু হবার মানে মিন এজ হুম। হচ্ছে 12 বছর। 12 বছর। হ্যাঁ, সেটা 2 বছর আগে বা 2 বছর পরে হতে পারে, তার হুম। মানে 10 থেকে 14। 14। কিন্তু কোনো মেয়ে যদি 15 বছর জন্মদিনে তার পিরিয়ড না শুরু হয়ে থাকে, হুম। তাহলে কিন্তু তাকে চিকিৎসকের দ্বারস্থ হতে হবে। চিকিৎসা করা দরকার। বিভিন্ন কারণে হতে পারে, তার একটা কারণ এবং আজকাল খুব কমন কারণ হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। আচ্ছা, এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ যদি টিনেজে কারোর হয় এবং সেক্ষেত্রে পরবর্তীতে সন্তান ধারণের ক্ষেত্রে কোনো অসুবিধা হতে পারে কি? হ্যাঁ, সন্তান ধারণের ক্ষেত্রে অসুবিধা এই জন্য হতে পারে যে পলিসিস্টিক ওভারিতে যে 3টে ক্রাইটেরিয়া, তার মধ্যে একটা ক্রাইটেরিয়া আমি বলেছিলাম পিরিয়ড ডিলে করে হয়, তার কারণ হচ্ছে ওই এগটা ঠিক সময় ওভুলেশন হয় ওভুলেশন হচ্ছে না। হুম। এবার যদি ওভুলেশনটা নাই হয়, তাহলে তো সেই এগটা মানে যে বীর্যর সঙ্গে স্পার্মের সঙ্গে, বীর্য বলাটা ভুল হলো, বীর্য শুক্রাণু। মানে সিমেন, শুক্রাণুর সঙ্গে মিলিত হয়ে যে একটা বাচ্চা জন্ম দেবে, হুম। সেটাই তো হতে পারছে না, তাহলে আচ্ছা। ইনফার্টিলিটিটা খুব কমন। না, আমরা ইনফার্টিলিটি যেটাকে কমন। ধরি ডে 8 টু ডে 25 এটা ফার্টাইল সাইকেল, মানে এদের হ্যাঁ, ক্ষেত্রে সেই মানে ক্যালকুলেশনটা বোধহয় কাজ করে না। না কাজ করে না, কারণ অনেক সময় ওভুলেশন কোনো এক সাইকেলে ওভুলেশন হলোই না, আবার কোনো সাইকেলে ওভুলেশন দেরি করে হলো, তাহলে হুম তো আমি হুম কোনো হিসেব পাচ্ছি না যে কখন একদমই। কনজুগাল আমাদের লাইফটা লিড করা যাবে। কনজুগাল লাইফটা কখন লিড করা যাবে কোনোই ঠিক নেই, বা কোনো বেশিরভাগ সাইকেলে ওভুলেশন হলোই না, হুম 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 তাহলে আমার তো কোনো ফার্টিলাইজেশনটা হচ্ছে না, শুক্রাণু আর ডিম্বাণু। ফলে এই সন্তান জন্য ধারণের ক্ষেত্রে মানে একটা সমস্যা তৈরি হয়ে বন্ধাত্ব, হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে। খুব খুব আজকাল খুব কমন কজ অফ বন্ধাত্ব পলিসিস্টিক ওভারি ডিজিজ। হুম হুম এবং এটার পলিসিস্টিক ওভারি ডিজিজ যত বাড়বে, পলিসিস্টিক ওভারি ডিজিজের জন্য বন্ধাত্ব তেমনই বাড়বে। আচ্ছা, তো পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজটা যে হয়েছে সেই রোগটা আমরা কি করে বুঝবো, মানে এই রোগ নির্ণয় করার উপায়গুলি কি কি? পলিসিস্টিক ওভারির সবচেয়ে আগে যেটা, সেটা হচ্ছে একটা মনে সন্দেহ আসতে হবে যে এর পলিসিস্টিক ওভারি হয়ে থাকতে পারে। কি কি আচ্ছা। ক্রাইটেরিয়া দেখে আমি এর আগে আলোচনা করলাম যে কি হুম ক্রাইটেরিয়া রয়েছে। হুম 2 নম্বর হচ্ছে যে টিনেজারদের কি কি সিমটম দেখলে আমরা সন্দেহ করবো, সেটাও বললাম। হুম এসব থাকলে পলিসিস্টিক ওভারি ইনভেস্টিগেট করতে হবে। তো পলিসিস্টিক ওভারির ব্যাপার হলো যে বেশ সোনোগ্রাফি করতে হবে, পলিসিস্টিক অ্যাপিয়ারেন্স ওভারি আছে কিনা। মানে আচ্ছা, ওই ডে 5 টু ডে 7। ইউজুয়ালি পিরিয়ডের বন্ধর সঙ্গে সঙ্গে করতে হবে। মানে যত আমি পিরিয়ডের পরের দিকে করব, আমার হুম ভুল হবার আশঙ্কা থাকবে। মানে ডে 4 থেকে ডে 7 এর পিরিয়ডটা বন্ধ মধ্যে। হলো তারপরেই করব। একদম একদম। অবশ্যই এখানে আরেকটা ব্যাপার আছে যে আমি ওই লেস দ্যান 10 মিলিমিটার সংখ্যায় 10টা, ওভারি 10 cc, এগুলো মিলতে হবে। আচ্ছা আচ্ছা। এগুলো মিলতে হবে করে তারপরে আপনি কি জিজ্ঞেস করলেন জানো দোয়েল, আমি ভুলে গেলাম। হ্যাঁ হ্যাঁ। আপনি কি জিজ্ঞেস করলেন প্রশ্নটা? হ্যাঁ, রোগ নির্ণয় কি করে হবে? হ্যাঁ, রোগ নির্ণয়। এবার তাহলে সেই ক্রাইটেরিয়া মিলিয়ে সোনোগ্রাফি আমাকে একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হলো। হুম দ্বিতীয় ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হচ্ছে যে তাকে আমি ব্লাড টেস্ট করে হুম তার ওই টেস্টোস্টেরন লেভেলস বেড়ে গেছে কিনা, হুম আরো কিছু হরমোন আছে, LH, FSH,
সেগুলো আমরা টেস্ট করে দেখি, সেগুলো দেখতে পারবো। হুম। তারপরে অন্য কারণে পিরিয়ড ডিলে হচ্ছে কিনা, থাইরয়েড, প্রোল্যাকটিন, সেই হরমোনগুলো করতে পারবো। এই যে ইনভেস্টিগেশনটা করে সোনোগ্রাফি আর ব্লাড টেস্ট আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটা পলিসিস্টিক ওভারি। তিনটে দিক দিয়ে ডায়াগনোস হবে, এক হচ্ছে সোনোগ্রাফি, এক হচ্ছে ব্লাড টেস্ট, আর এক হচ্ছে ওই তিনটে ক্রাইটেরিয়া আমরা বলি ক্লিনিক্যাল ডায়াগনোসিস। ক্লিনিক্যাল ডায়াগনোসিস। এই তিনটে মিলে ডায়াগনোসিস হবে। আচ্ছা, যাদের হাইপোথাইরয়েডিজম আছে তারা কি পিসিওডি উচ্চ ঝুঁকিতে আছেন? না, থাইরয়েডের সাথে কিন্তু পলিসিস্টিক ওভারির কোনো সম্পর্ক সম্পর্ক আমরা নেই। পাইনি, কিন্তু আচ্ছা। পলিসিস্টিক ওভারিতে প্রোল্যাকটিন বেড়ে যেতে পারে, হরমোন। এই আচ্ছা। প্রোল্যাকটিন হরমোন পলিসিস্টিক ওভারিতেও বাড়তে পারে, পলিসিস্টিক ওভারি ছাড়াও বাড়তে পারে, কিন্তু পলিসিস্টিক ওভারিতে দেখা যাচ্ছে যে বেড়ে যাচ্ছে। এবং এই পলিসিস্টিক ওভারি এই প্রোল্যাকটিন বেড়ে যাওয়াটা কিন্তু পিরিয়ড ডিলে হওয়া বা আটকে যাওয়ার একটা মানে কমন কারণ। কমন কারণ। সেটা পলিসিস্টিক ওভারির জন্য হতে পারে, বা প্রোল্যাকটিন পলিসিস্টিক ওভারি ছাড়াও বাড়তে পারে, কিন্তু পলিসিস্টিক ওভারিতেও প্রোল্যাকটিন বেড়ে গিয়ে পিরিয়ড পিছিয়ে যাচ্ছে। আচ্ছা, এর চিকিৎসা কি? পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের চিকিৎসাটা কি? যেহেতু এটাকে বলা হয়েছে ইটস এ লাইফস্টাইল ডিজিজ, ও পলিসিস্টিক ওভারিতে আরেকটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া যেটা ফেলে যাচ্ছি, সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারিকে বলা হয় যে শরীরের মাল্টিপল সিস্টেম এবং মাল্টিপল হরমোনকে অ্যাফেক্ট করে। আচ্ছা। তার মধ্যে একটা প্রধান হচ্ছে আমাদের যে আমরা যে সুগার ইনটেক করি, কার্বোহাইড্রেট, হুম হুম কার্বোহাইড্রেটটা তো হজম করে মূলত ইনসুলিন। হুম ইনসুলিন আমাদের শরীরে প্যানক্রিয়াস থেকে তৈরি হয়। হুম হুম পলিসিস্টিক ওভারিতে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, তার মানে ইনসুলিন কাজ তো করতে পারে না। কাজ করতে পারে না। হ্যাঁ, সেটাও কিন্তু আমরা ব্লাড টেস্টে পাই, ফাস্টিং ইনসুলিন বেড়ে গেলে। যেটা আমি বললাম যে পলিসিস্টিক ওভারির একটা সিরিজ অফ ব্লাড টেস্ট আছে, আর সোনোগ্রাফি আর ক্লিনিক্যাল, এই তিনটে মিলে ডায়াগনোসিস হয়। হুম হুম তো এবার ফাস্টিং ইনসুলিন যদি আমি করি, আমি দেখবো যে তার শরীরে ব্লাডে ইনসুলিনের পরিমাণ বেশি। তার আচ্ছা। কারণ হচ্ছে ইনসুলিনটা ব্যবহার হতে পারে না। মানে ইনসুলিন যে সুগারকে, কার্বোহাইড্রেটকে হজম করবে, হুম হুম ইনসুলিনকে কাজ করতে বাধা দেয় পলিসিস্টিক ওভারি, কারণ মাল্টিপল হরমোন প্রবলেমস হয়। এবং আচ্ছা। ইনসুলিন তাতে কি হয়, ইনসুলিন ব্লাড লেভেলে বেড়ে যায়, কারণ ইনসুলিনটাতে ব্যবহার হচ্ছে না। হুম হুম আর উল্টো দিকে যেহেতু ইনসুলিন কাজ করতে পারছে না, সুগার হজম হচ্ছে না, ব্লাড সুগার বেড়ে যায়, সেই জন্য পরবর্তী জীবনে এদের ডায়াবেটিস হবার প্রচন্ড টাইপ টু। চান্স। টাইপ টু। হ্যাঁ, টাইপ 2 ডায়াবেটিস হবার একটা আজকের যুগে খুব কমন কারণ পিসিওডি। তেমনি আরো পরিণত বয়সে গিয়ে ইউট্রাইন ক্যান্সার হবার চান্সও বেশি থাকে। কারণ আচ্ছা। হচ্ছে যে ওই ডিমটা ফুটছে না। হুম হুম ডিম ফুটলে তখন একটা প্রোজেস্টেরন বলে হরমোন বেরোয়, যেটা হুম। ক্যান্সার প্রিভেন্ট করে। তাহলে আচ্ছা। যেহেতু ডিম ফুটছে না, তাই ফিমেল হরমোন তো দুটো, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। হুম। তাই ইস্ট্রোজেনটা আনঅপোজড ইউট্রাসের ইনার লাইনিং, যেটা এন্ডোমেট্রিয়াম, তার উপরে কাজ করে যাচ্ছে। এখন আচ্ছা। এই ইস্ট্রোজেন যদি আনঅপোজড কাজ করে যায়, তাহলে কিন্তু এন্ডোমেট্রিয়ামটা ভেতরে চেঞ্জেস আসতে পারে, যাতে হুম হুম ইউট্রাইন ক্যান্সারের চান্স বেশি। কারণ ও আচ্ছা। প্রোজেস্টেরন প্রোজেস্টেরন যেটার প্রোটেক্টিভ এফেক্ট আছে হুম হুম ক্যান্সারের বিরুদ্ধে, হুম সেটা কিন্তু ওই ডিমটা বেরোলে, ওভুলেশন হলেই প্রোজেস্টেরন সিক্রেশন হয়। তাহলে যেহেতু ডিমটা ফুটছে না, তাই প্রোজেস্টেরন হুম। বেরোচ্ছে না, তাই ইস্ট্রোজেন একা কাজ করে যাচ্ছে, এটাতে কিন্তু ইউট্রাস ক্যান্সার হবার চান্স বেশি থাকে। আচ্ছা। হুম। তবে পেশেন্টদের ভয় পাবার নেই, যদি পলিসিস্টিক ওভারিটা কন্ট্রোলে থাকা যায়, তাহলে হুম। আমার সুগার, ক্যান্সার কোনোটারই চান্স বাড়ছে না। আচ্ছা। আনকন্ট্রোল থাকলে তবেই। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, এর চিকিৎসাটা কি? এর চিকিৎসা, যেহেতু এটাকে লেবেল করা হয়েছে লাইফস্টাইল ডিজিজ, হুম তাই লাইফস্টাইল চেঞ্জেস, যেটা আমি বললাম হুম যে হাই ক্যালোরি ফুড, ফ্রাইড ফুড, জাঙ্ক ফুড, টু মাচ কার্বোহাইড্রেট, সুগার ইনটেক, হুম হুম সুইটস, এটা কমানো। উল্টো দিকে ফিজিক্যাল এক্সারসাইজে, জিমই হোক, হাঁটাই হোক, স্পোর্টস গেম, স্পোর্টস হুম। হোক, যাই হোক, সিঁড়ি ভাঙাও হতে পারে। সিঁড়ি ভাঙাটা আবার আরেকটা দিকে আবার সমস্যা হবে, কোন বয়সের জন্য বলছেন। কারণ টিনেজ হলে আমি রাজি আছি, কিন্তু মিডল এজ হলে তো আবার হাঁটুর প্রবলেম। হার্টের প্রবলেম হতে পারে, হ্যাঁ, হ্যাঁ। সেই জন্য এগুলো সবই একটু চিন্তা ভাবনা করে করতে হবে আর কি। মানে বয়স অনুযায়ী মানে হ্যাঁ, মানে সিঁড়ি উঠুন এরকম করলে শারীরিক হবে না। কসরতটা ঠিক হ্যাঁ, করা হবে। একটা বাচ্চা ছেলে বা মেয়ে, বাচ্চা মেয়ে, তাকে আমি বললাম ভাই তুমি কলেজ যখন যাবে তুমি লিফটে উঠবে না, সিঁড়ি দিয়ে উঠবে। কিন্তু সেটা একটা মধ্যবয়স্ক লোককে আমি কিন্তু বলবো না তুমি সিঁড়ি দিয়ে অফিস যাও, তাহলে আবার তার হাঁটুর প্রবলেম হয়ে যাবে। তাকে আমি বলবো তুমি হাঁটো। হুম হুম তো এইগুলো ভেবে বলতে হবে। কিন্তু হ্যাঁ, সিঁড়ি ওঠাটা কম বয়সের পক্ষে একটা ব্যাপার। তারপরে মানে যখনই পারবে একটু ওয়াকিং করবে রোজ, সেটাও একটা ব্যাপার।
গেম, স্পোর্টস, জিম সবই আছে। এইভাবে লাইফস্টাইলটা চেঞ্জ করা হচ্ছে একটা মূল ব্যাপার, যেখানে বডি ওয়েটটাকে কন্ট্রোল রাখতে পারলে কিন্তু পলিসিস্টিক ওভারিকে অনেক ক্ষেত্রে কন্ট্রোল করা যায়। আর আচ্ছা, সেটা যদি তার পাশাপাশি ডাক্তার যদি প্রয়োজন মনে করে, তাহলে পলিসিস্টিক ওভারিকে মানে ওষুধ দিয়ে মানে একটা কোনো ওষুধ হরমোনাল পিল? দু রকম আছে। এক নম্বর হচ্ছে নন হরমোনাল মেডিসিন, যেটা আচ্ছা। অ্যাকচুয়ালি মেডিসিন নয়, এগুলোকে বলে ইনোসিটল। ইনোসিটল এক ধরনের কেমিক্যাল উইচ ইজ মানে নট এক্স্যাক্টলি এ মেডিসিন। হুম। যেরকম আমরা লুজ মোশন হলে প্রোবায়োটিক খাই, হ্যাঁ। লুজ মোশন হলে ওই ইকোনম, বিসিল্যাক এসব প্রোবায়োটিক হুম খাই না, হুম স্যাচেট হুম করে পাওয়া যায়, ওটা হুম ঠিক ওষুধ নয়। তো ওই রকম হচ্ছে ইনোসিটল বলে ব্যাপার আছে। হুম তো এই ইনোসিটল গুলো আমরা দিতে পারি, হুম মেলাটোনিন, ইনাসিটল, এইসব ধরনের জিনিস, উইজ আর কেমিক্যালস, হুম কিন্তু নট মেডিসিনস। হুম এগুলো দিতে পারি। অথবা আমরা হরমোনাল এবং নন হরমোনাল তিন রকম জিনিস আছে। একটা হচ্ছে নন মেডিসিন থেরাপি, যেটা হুম ইনোসিটল, মেলাটোনিন এগুলো, আর হুম এগুলো আলাদা করে ক্যাপসুল পাওয়া যায়। হুম আর দু নম্বর হচ্ছে যে হরমোনাল, যেগুলো ওরাল পিলস। আর হুম তিন নম্বর হচ্ছে যে নন হরমোনাল সে ওষুধ। তো এই তিন রকম ওষুধই কোনটা কার পক্ষে প্রযোজ্য ডাক্তারবাবু সেটা ভেবে দেবেন। হুম আরেকটা লাস্ট হচ্ছে যে যারা অলরেডি বন্ধাত্ব নিয়ে আমাদের কাছে আসছে, বিবাহিত বন্ধাত্ব পলিসিস্টিক ওভারি, আগে চিকিৎসা হয়নি বা হলেও ইনঅ্যাডিকুয়েট ট্রিটমেন্ট হয়েছে, হুম। বা তিনি হয়তো ট্রিটমেন্টটা ফলো করেননি। তো আচ্ছা, এইসব ক্ষেত্রে কিন্তু তাহলে আমার বন্ধাত্বটাই মূল সমস্যা। তখন বন্ধাত্বর তো ব্যাপারে, চিকিৎসা করতে হবে, বন্ধাত্ব রুট চিকিৎসার, কজটাকে হ্যাঁ, ফাইন্ড আউট করে বন্ধাত্ম ওটা। চিকিৎসার মধ্যে ওই কোন রুট কজ ইনভেস্টিগেশন গুলো করে তাকে ওই সেম মানে লাইফস্টাইল চেঞ্জেস, ক্যালোরি ইনটেক, ক্যালোরি আউটপুট, তার সঙ্গে হরমোনাল, নন হরমোনাল কিংবা ইনোসিটল এইসব দেয়া। এবং আরেকটা জিনিস হচ্ছে, অনেক ক্ষেত্রে কিছুতেই যখন বন্ধাত্ব তার কাটছে না, তখন আমরা ল্যাপারোস্কোপি করে, আপনি জানেন আজকের যুগে পেট কেটে হুম অপারেশন অনেক কমে গেছে, হুম হুম এখন সব ওই পেটে ছোট ছোট ছিদ্র করে, আমরা হুম বলি মিনিমালি ইনভেসিভ সার্জারি হুম হুম বা কি হোল সার্জারি, হুম। সেইটা করে আমরা এই ওভারির পলিসিস্টিক ওভারি গুলোকে ড্রিলিং করা হয়। এগুলোকে আচ্ছা লেজার দিয়ে বা কারেন্ট দিয়ে ছিদ্র করে দেওয়া হয়, সিস্ট গুলোকে গালিয়ে দেওয়া হয়। তো আচ্ছা সেটাকে আচ্ছা বলা হয় এলওডি, ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং। এটা আচ্ছা। লেজার বা ইলেকট্রিক কারেন্ট দিয়ে, ডায়াথার্মি দিয়ে করা হয়। এবং সেটা হলে কি হয়, একটু কুইক রেজাল্ট, মানে যারা বন্ধাত্ম, এটা কিন্তু শুদ্ধ বন্ধাত্মর ওয়ান অফ দ্য ট্রিটমেন্ট হিসেবে ট্রিট হবে। হুম হুম তো যে কিছুতেই এরকম আমাদের কাছে প্রচুর পেশেন্ট আসছে, যে অনেক চেষ্টা সত্ত্বেও সে কোনো কারণে ওজন কমাতে পারছে না, তার পলিসিস্টিক ওভারিও কন্ট্রোলে আসছে না, এবং তাকে সে আইভিএফ বা টেস্ট টিউবে যেতে চাইছে না, হুম অনেকে টেস্ট টিউবে যেতে চায় না, এই হুম অথচ তার ডিম্বাণুও বেরোচ্ছে না, কারণ যতক্ষণ না পলিসিস্টিক ওভারি কন্ট্রোলে আসবে ডিম্বাণু ফুটবে না, ওভুলেশন হুম হবে না। হুম তখন তাকে ল্যাপারোস্কোপিক ওভারি ড্রিলিং, ডে কেয়ার সার্জারি, সকালে ভর্তি হলে বিকেলে বাড়ি চলে যাবে, পেটে 3টে ছিদ্র করে এই সিস্ট গুলোকে ড্রিল করে দেওয়া হয়। তাতে দেখা হুম গেছে হুম। কিন্তু পলিসিস্টিক ওভারি সাময়িকভাবে কন্ট্রোলে আসবে কন্ট্রোলে আসছে। এবং ওভুলেশন হবে, তারা নিজেরাই প্রেগনেন্সি আনতে পারবে। এইটা একটা যুগান্তকারী আবিষ্কার আমাদের, কারণ এতদিন পর্যন্ত আমরা বলতাম ওজন কমাও, খাওয়া দাওয়া, এক্সারসাইজ এসব চলুক, তার সঙ্গে হরমোনাল, নন হরমোনাল, ইনোসিটল সব ওষুধ চলুক, করে টোরে কিছুতেই হচ্ছে না, তখন তাকে বলা হতো তুমি টেস্ট টিউব করো, সে টেস্ট টিউব করতে চাইছে না, হয়তো খরচা সাপেক্ষ বা অন্য হুম। কারণে। সেসব ক্ষেত্রে দারুণ রেজাল্ট এসছে এই এই ল্যাপারোস্কোপিক ওভারি এলওডিতে। ড্রিলিং। অনেকেই কিন্তু এটা, হুম হুম আমরা এটাকে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট বলছি না, আমরা ফার্স্ট লাইন ট্রিটমেন্ট বলছি তুমি ওজন কমাও, হ্যাঁ ওষুধপত্র খাও, কিন্তু অনেক পেশেন্ট কিন্তু সেটা করে মানে হাঁপিয়ে যাচ্ছে, মানে হুম ধৈর্য হুম হারিয়ে ফেলছে। হুম তাদের অ্যাজ এ সেকেন্ড লাইন ট্রিটমেন্ট হলেও এটা কিন্তু প্রচন্ড এফেক্টিভ হচ্ছে। হুম আমাদের প্রচুর পেশেন্টদের আমরা এই এলওডি করে, হুম কিন্তু তারা নিজেরাই এসে বলছে যে আমাকে এটা মাইক ল্যাপারোস্কোপি করে করে দিন, তারপরে নিজেরাই কিন্তু প্রেগনেন্সি, তার যদি আর কোনো বন্ধাত্মর আর কোনো কারণ না থাকে, যেমন টিউবাল ব্লকেজ বা ইউট্রাসে কোনো সেপ্টাম সমস্যা না থাকে, তাহলে কিন্তু শুধু পিসিওডির জন্য হলে কিন্তু সুন্দর রেজাল্ট দিচ্ছে, তারা নিজেরাই প্রেগনেন্সি আনতে পারছে। এটা ওকে একটা যুগান্তকারী আবিষ্কার। ওকে ওকে।